মাত্র 2 থেকে 2.5 বছরের ফিল্মি ক্যারিয়ারে দিব্যা ভারতী গোটা ভারতবর্ষ তথা বিশ্বকে পাগল করে দিয়েছিলেন তার রূপ মাধুর্য তথা অপরূপ সৌন্দর্যে। দিব্যার সৌন্দর্য আর অভিনয়ে মন্ত্রমুগ্ধ হয়েছিল গোটা বলিউড। 1974 সালের 25শে ফেব্রুয়ারি দিব্যা ভারতী জন্মগ্রহণ করেন মুম্বাইয়ের জুহুতে। বাবা ছিলেন ওমপ্রকাশ ভারতী, মায়ের নাম মিতা ভারতী। দিব্যার ছোট ভাইয়ের নাম কুনাল। তবে দিব্যার পরিবারে ছিল আরেকজন সদস্য, তিনি হলেন দিব্যা ভারতীর বাবার আগের সংসারের এক মেয়ে, নাম পুনম। ছোটবেলা থেকেই দিব্যা এতটাই সুন্দরী এবং চুলবুলি টাইপের ছিলেন যে সমস্ত বাচ্চাদের মধ্যে দিব্যা সবার নজর কাড়তেন। তাকে দেখতে মনে হতো একদম বারবি ডল। আর এরকম একটি মজার ঘটনা একদিন দিব্যার মা মিতা দেবী শেয়ার করলেন। মিতা দেবী বললেন, একবার কোথাও যাওয়ার সময় দিব্যাকে গাড়ির বনেটের উপর বসিয়ে তিনি গাড়ির ডিগ্গিতে কোনো জিনিসপত্র রাখছিলেন। আর এরই মধ্যে হঠাৎ পেছন থেকে একজন দিব্যার মাকে এসে জিজ্ঞেস করলেন, মাতাজি, আপনি এত সুন্দর একটি পুতুল কোত্থেকে কিনলেন? দিব্যার মা হেসে তখন উত্তর দিলেন, আরে এটা কোনো পুতুল নয়, এটা হচ্ছে আমার মেয়ে দিব্যা। তাহলে বুঝতেই পারছেন কতটা সুন্দরী আর কিউট ছিলেন দিব্যা, যাকে যে কেউ একটা বারবি ডল মনে করতেন। দিব্যা ভারতী পড়াশোনা করেছিলেন জুহুর মানিকজি কুপার উচ্চ বিদ্যালয় থেকে। কিন্তু পড়াশোনা করতে দিব্যার একদমই ভালো লাগতো না। সর্বক্ষণ তার মাথায় ঘুরপাক খেত কি করে এই পড়াশোনার হাত থেকে রেহাই পাওয়া যায়। शी वॉज जीरो इन पढ़ाई। मुश्किल से 4 मार्क्स मिलते थे कभी कभी, नहीं तो कम उससे। আর এরপরে যখন ফিল্মে অভিনয় করার জন্য কথাবার্তা শুরু হয়, তখন দিব্যা ভারতী আনন্দে আত্মহারা হয়ে বললেন, এটাই সব থেকে ভালো রাস্তা পড়াশোনা থেকে নিষ্কৃতি পাওয়ার। दिव्या ने मुझे पूछा कि मम्मा अगर मैं फिल्मों में जाऊंगी तो मेरी पढ़ाई का क्या होगा। मैंने बोला फिल्मों में जाएगी पढ़ाई तो बंद करनी पड़ेगी। আর মায়ের এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন দিব্যা ভারতী। बोला फिल्मों में जाएगी पढ़ाई तो बंद करनी पड़ेगी। पढ़ाई बंद? फिर डैडी को बोला प्लीज मुझे फिल्मों में काम करना ही है। তবে পড়াশোনায় দিব্যার মন না থাকলেও তার ভাষাজ্ঞান ছিল প্রশংসার যোগ্য। হিন্দি, ইংলিশ, মারাঠি এই 3টি ভাষায় তার দক্ষতা ছিল। এই 3টি ভাষায় দিব্যা লিখতে, পড়তে এবং বলতেও পারতেন। এবারে আমরা যদি দিব্যা ভারতীর ফিল্মি ক্যারিয়ারের দিকে নজর দিই, তাহলে দেখা যাবে মাত্র 2 থেকে 2.5 বছরের ফিল্মি ক্যারিয়ারে দিব্যা ভারতী গোটা ভারতবর্ষ তথা বিশ্বকে পাগল করে দিয়েছিলেন তার অপরূপ রূপ মাধুর্য তথা সৌন্দর্যে। তার সৌন্দর্য এবং তার অভিনয়ে মন্ত্রমুগ্ধ হয়েছিল গোটা বলিউড। कहीं मुझे प्यार हुआ तो नहीं है। ছোটবেলা থেকেই দিব্যার ফিল্মের প্রতি এতটাই আকর্ষণ ছিল যে তিনি ফিল্ম স্টারদের নিয়ে স্বপ্ন দেখতেন। তার মন চাইতো কাশ যদি সেই স্বপ্নের স্টারদের সাথে তার দেখা হতো। Wow, what a compliment to look so beautiful and good. আর দিব্যার সেই স্বপ্ন কিন্তু পূরণ করেছিল তার বাবা। দিব্যার বাবা ওমপ্রকাশ ভারতী তাকে একবার সুযোগ করে দেন তৎকালীন সুপারস্টার বিগ বি অমিতাভ বচ্চনের সাথে দেখা করার। আর প্রথম দর্শনে দিব্যা ভারতী অমিতাভজির সাথে হাত মেলানোর সুযোগ পেয়ে যান। আর তিনি এতটাই উচ্ছ্বসিত হন যে মনে মনে ভাবেন যে তিনি অমিতাভ বচ্চনের সাথে যে হাতে হ্যান্ডশেক করেছেন সে হাত তিনি আর ধোবেন না। কিন্তু ভুলবশত দিব্যা তার হাতটা ধুয়ে ফেলেন। আর এই নিয়ে সেদিনের ছোট্ট দিব্যার মন খুব খারাপ হয়েছিল। My dad knew Amitabh like kind of, ki hello, hi, whatever. So dad just introduced me. He shook hands with me. By the time I could come back, I just did this. Mommy saying, don't touch it. খুব ছোট বয়স থেকে দিব্যার পছন্দ ছিল বলিউড স্টার জিতেন্দ্রকে। জিতেন্দ্রর বড় ফ্যান ছিলেন দিব্যা। দিব্যার বয়স যখন মাত্র 8 থেকে 9 বছর বয়স, তখন জিতেন্দ্রর হিম্মতবালা মুভিটি রিলিজ হয়েছিল। আর সেই ছবি দেখে দিব্যা জিতেন্দ্রর হিরোইন হিসাবে ছবি করার স্বপ্ন দেখতে থাকেন। কিন্তু পরবর্তীতে দিব্যা যখন সিনেমায় হিরোইন হিসাবে পা রাখেন, ততদিনে জিতেন্দ্রর অনেক বয়স হয়ে গিয়েছিল। তখন জিতেন্দ্র বাবা কিংবা কাকার রোলে অভিনয় করতে শুরু করেছিলেন। আর দিব্যার সেই স্বপ্ন কিন্তু আর সে কারণে পূর্ণ হয়নি। So I was Himmat Wala and all. I was in school. I said, oh, I'm going to work with him. By the time it was time to work with him, he's already not being a hero. He was now playing father's role. দিব্যা ভারতী যখন ক্লাস 9-এ পড়েন, তখন একবার এক পরিচালকের চোখে পড়েন। দিব্যার রূপ মাধুর্য এবং চুলবুলি স্বভাবে বিভোর হয়ে যান পরিচালক। তিনি মনে মনে ঠিক করেন একে নিয়ে একটা ছবি তো আমাকে বানাতেই হবে। আর 1988 সালে সেই শুভক্ষণের সূচনা, যখন তিনি গুনাহুকা দেবতা নামের একটি ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে দিব্যা ভারতীকে কাস্ট করার জন্য দিব্যার পরিবারকে অ্যাপ্রোচ করেন। আর এই অফার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান দিব্যা। কারণ পড়াশোনা ছেড়ে দিয়ে এই সুবর্ণ সুযোগ দিব্যা কখনোই কিন্তু হাতছাড়া করতে চান না। আর কোনো কিছু চিন্তা না করেই একেবারেই হ্যাঁ বলে দেন দিব্যা। কিন্তু দিব্যার বাবা ওমপ্রকাশ ভারতী এই অফারে রাজি হননি। দিব্যার বাবা বলেন, আমার মেয়ে তো এখনো অনেক ছোট, তাকে পড়াশোনা শেষ করতে দিন, দিব্যা পড়াশোনা কমপ্লিট করুক, আরও বড় হোক, তারপরে অভিনয়ে নামবে। ফলে এই সুবর্ণ সুযোগটা কিন্তু হাতছাড়া হয় দিব্যা ভারতীর। আর এই ছবিতে তখন দিব্যার পরিবর্তে অভিনয় করেন সঙ্গীতা বিজলানি। उसको
ऑफर्स आ रहे थे, प्लीज प्लीज एक हमारी फिल्म करो, 3 महीने में फिल्म। नंदू तोलानी। আরও একটি মজার কাহিনী রয়েছে দিব্যার জীবনে। একবার বলিউড অভিনেতা গোবিন্দার দাদা কীর্তি কুমার গিয়েছিলেন একটি ভিডিও লাইব্রেরিতে। সেখানে কীর্তি কুমারের নজরে পড়ে যান দিব্যা ভারতী। দিব্যাকে দেখে তার সৌন্দর্যে বিভোর হয়ে যান কীর্তি কুমার। তিনি তখনই ঠিক করেন যে দিব্যাকে নিয়ে তিনি একটি ছবি বানাবেন। কীর্তি কুমার মনস্থির করে ফেললেন সেই সময় তিনি একটা ছবিতে কাস্ট করবেন দিব্যাকে। আর ছবির নামও ঠিক হয়ে গেছিল। ছবিটির নাম ছিল রাধা কি সঙ্গম। কারণ এই ছবিতে রাধার চরিত্রে মনের মতো কোনো অভিনেত্রী তিনি খুঁজে পাননি এতদিন। কিন্তু ভিডিও লাইব্রেরিতে দিব্যাকে দেখেই তিনি একেবারেই মনস্থির করে ফেলেন এবং দিব্যাকে পছন্দ করে ফেলেন। আর তখন থেকে কীর্তি কুমার দিব্যাকে রাধা নামেই ডাকতে শুরু করেন। আর এখান থেকে দিব্যার এন্ট্রি হয় রাধা কি সঙ্গম ছবিতে। আর এই ছবির জন্য রীতিমতো রিহার্সাল, নাচ সবকিছু শুরু হয়ে গেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে দিব্যার পরিবর্তে সুযোগ পান জুহি চাওলা। দিব্যার হাত থেকে ছবিটি বেরিয়ে যাওয়ায় তৎকালীন সময়ের বিভিন্ন কাগজে, ম্যাগাজিনে বিভিন্ন কারণ নিয়ে লেখালেখি শুরু হয়েছিল। একটি ম্যাগাজিনে প্রকাশ হয়েছিল দিব্যা তখন একদমই ম্যাচুর হননি এবং তার ড্যান্সিং এবং অ্যাক্টিং স্কিলও তখন একদমই ভালো ছিল না, তাই তাকে মুভি থেকে নাকি বাদ দেওয়া হয়েছিল। ওই একইভাবে দিব্যা ভারতী তখন আমির খানের ছবি আতঙ্ক হি আতঙ্ক এবং সুভাষ ঘাইয়ের ছবি সওদাগর থেকেও বাদ পড়ে যান। আসলে হয়তো ভাগ্য তাকে অন্যভাবে কেরিয়ার শুরু করতে বলেছিল। হয়তো উপরওয়ালা তখন চেয়েছিলেন দিব্যা দক্ষিণের কোনো ছবি দিয়ে আত্মপ্রকাশ করুক, আর সেটাই হয়েছিল দিব্যার লাইফে। 1989 সালে দক্ষিণের ছবির পরিচালক ডি রামানাইডু তার ছেলে ভেঙ্কটেশকে নিয়ে একটি ছবি করার প্ল্যান করেন। আর ছবিটির নাম ছিল ববেলি রাজা। আর এই ছবিতে ভেঙ্কটেশের বিপরীতে দিব্যাকে নায়িকা হিসাবে তিনি চুজ করেন। তখন দিব্যার বয়স মাত্র 16 বছর। আর এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই মানুষের মনে জায়গা করে নিলেন দিব্যা ভারতী। నేను మాట్లాడుతుంటే అలా చూస్తావేంటి? Look at me. I say look at me when I talk to you. দক্ষিণের এই ছবিতে দিব্যার নাম ছিল রানী। আর খুব অল্প সময়ের মধ্যেই দিব্যা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির রানী হয়ে উঠলেন। అల్లాడు ఆశ రెచ్చి అల్లేసుకు మందయ్యో আর এই ছবিটি হয় সুপারহিট। তৎকালীন সময়ে এই ছবির জন্য টিকিট বিক্রি হয়েছিল 3.5 কোটি টাকারও বেশি টাকা। আর এই ছবিটি সফলতা পাওয়ার পর 1990 সালে দিব্যা আরও একটি তেলেগু ছবিতে অভিনয় করেন। ছবির নাম ছিল নিরাপ্পে নাই। কিন্তু এই ছবিটি বক্স অফিসে তেমন সফলতা অর্জন করতে পারেনি। এই ছবিতে অভিনয় করেছিলেন আনন্দ। কিন্তু ঠিক তার পরের বছরই 1991 সালে দিব্যা ভারতী পরপর আরও 2টি ছবিতে অভিনয় করেন। আর এই 2টি ছবি হয় সুপারহিট, যার প্রথম ছবিটি ছিল রাউডি আলুলুডু, যেখানে চিরঞ্জীবীর বিপরীতে দিব্যা ভারতী অভিনয় করেন। আর দ্বিতীয় ছবিটি ছিল অ্যাসেম্বলি রাউডি, মোহনবাবুর বিপরীতে দিব্যা ভারতী এই ছবিতে অভিনয় করেন। আর এসব ছবির জনপ্রিয়তায় দিব্যা ভারতী তখন দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোইনদের মধ্যে একজন হয়ে ওঠেন। మంచాలపై కౌంటించేయనా ఉయ్యారి లంచాలతో এরপরে সালটা 1991 সাল। দিব্যা ভারতীর জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে দক্ষিণের ছবির সুপারহিট হিরোইন বিজয় শান্তির সঙ্গে তার তুলনা হতে শুরু করে। তেলেগু ইন্ডাস্ট্রিতে এক প্রকার তুফান তুলে দেন দিব্যা ভারতী। ইন্ডাস্ট্রির প্রডিউসার, ডিরেক্টররা দিব্যা ভারতীর বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। কিন্তু দিব্যার মুখে ছিল একটাই কথা, আজ ছাড়ুন না, পরে একদিন কথা হবে, আমি এখন ব্যস্ত আছি। लेफ्ट अलोन when everybody starts crowding I get irritated. छोड़ दो मुझे प्लीज, आज के लिए कल आना, कल बात करेंगे प्लीज। আর এরপরে সালটা 1992 সাল, যেটা ছিল দিব্যা ভারতীর জীবনের গোল্ডেন ইয়ার। যে বছর দিব্যা ভারতী 10-10টা ছবির অফার পেয়েছিলেন। আর 1992 সালে তিনি প্রথম ছবিটি করেন নন্দামুরি বালকৃষ্ণের সঙ্গে অ্যাকশন ড্রামা মুভি ধর্মক্ষেত্র। আর এই ছবির পরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক, প্রযোজকরা দিব্যার পেছনে উঠে পড়ে লাগেন। আর এবার অভিনয়ের জন্য দিব্যাকে তারা সরাসরি বলা যেতে পারে এক প্রকার জোর করে নিয়ে আসতে চান। আর ওই বছরই দিব্যা ভারতী হিন্দি ছবি বিশ্ব আত্মাতে অভিনয় করেন। আর রাজীব রায় পরিচালিত এই ছবিটি হয় সুপার ডুপার হিট, যেখানে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, সানি দেওয়াল, চাঙ্কি পান্ডে। আর এই ছবির গানগুলিও হয় সুপার হিট। ছবির এই গানটি দর্শকরা এতটাই পছন্দ করে যে পরবর্তীতে দিব্যার কথা উঠলেই এই গানটি সবার মুখে মুখে উচ্চারিত হয়। এই ছবিতে এই গানের পর দিব্যা ভারতী সম্পূর্ণরূপে লাইমলাইটে চলে আসেন। গানের সাথে লিপ দেওয়া নায়িকা দিব্যা ভারতীকেও সঙ্গীত প্রেমী তথা সিনেমা প্রেমী মানুষেরা বরণ করে নেন। আর ওই বছরই পরিচালক ডেভিড ধাওয়ান শোলা और শবনম ছবিটি তৈরি করেন, যেখানে হিরো হিসাবে গোবিন্দা এবং তার বিপরীতে নায়িকা হিসাবে জুহি চাওলাকে রাখার কথা ছিল। কিন্তু জুহির পরিবর্তে হিরোইন হিসাবে সেখানে নেওয়া হয় দিব্যা ভারতীকে। বলা হয় এই ছবিতে দিব্যাকে চুজ করেছিলেন ছবির নায়ক স্বয়ং গোবিন্দা। আর এই ছবিটা এতটাই হিট হয়েছিল যেটি গোবিন্দার কেরিয়ারের সফলতম ছবিগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে।
যদিও এই ছবিতে দিব্যা ভারতীর চরিত্র অতটা গুরুত্ব পায়নি, ছবির কেন্দ্রবিন্দুতেও গোবিন্দাই ছিলেন মুখ্য চরিত্রে, তবুও দর্শক মহলের নজর কাড়েন দিব্যা ভারতী। গোবিন্দা নিজ কণ্ঠে এই সিনেমাতে একটি গানও রেকর্ড করেছিলেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ছবিতে দিব্যা ভারতীর নাম দিব্যাই ছিল। আর পরবর্তীতে এই ছবিটি এতটাই সুপারহিট হয় যে দিব্যা ভারতীর কেরিয়ারের হিন্দি মুভির লিস্টে এই ছবিটি একটি উজ্জ্বল মাইলস্টোন হিসাবে আজও জ্বলজ্বল করছে। এই 16 আর শবনম ছবিতে অভিনয়ের জন্য দিব্যা ভারতীর নাম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়, কিন্তু তিনি এই অ্যাওয়ার্ডটি পাননি। অ্যাজ এ বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস হিসাবে মাধুরী দীক্ষিত এই পুরস্কারটি পান তার বেটা সিনেমার জন্য, ফলে দিব্যা ভারতী এই অ্যাওয়ার্ড থেকে বাদ পড়ে যান। শোনা যায় 16 আর শবনম ছবির সেট থেকেই নাকি দিব্যা ভারতীর পারিবারিক জীবনও শুরু হয়। এই ছবির সেটেই সাজিদ নারিবালওয়ালার সাথে দেখা হয়েছিল দিব্যা ভারতীর। নায়ক গোবিন্দার সাথে দেখা করতে এসেছিলেন প্রযোজক সাজিদ নারিবালওয়ালা, আর প্রথম দেখাতেই নাকি তাকে ভালো লেগেছিল কিশোরী নায়িকার। আর পরবর্তীকালে একটা সাক্ষাৎকারে দিব্যা ভারতীর মা জানান প্রথম দেখার কয়েকদিন বাদেই সাজিদকে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী, আর এতে বাবার অনুমতি নিতে বলেছিলেন মা। স্বাভাবিকভাবেই বাবা এতে ঘোরতর আপত্তি জানান। আর 1992 সালের 10ই মে বাড়ির অমতেই গোপনেই সাজিদকে বিয়ে করেছিলেন সদ্য 18 বছরের দিব্যা ভারতী। সাজিদ ছিলেন ধর্মে মুসলিম, আর তাই বিয়ের পর দিব্যাও নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে দিব্যার নতুন নাম রাখা হয় সানা নারিওয়ালওয়ালা। গাঁটছাড়া বাঁধার কিছুক্ষণ পরেই এই ঘটনা দিব্যা ভারতী তার মাকে ফোন করে জানান। আইনি বিয়ে তো মাকে সাক্ষী থাকতে বলেছিলেন, কিন্তু বাবাকে বিষয়টি না জানিয়ে সাক্ষী হিসাবে সই করতে রাজি হননি দিব্যার মা। বাবার কাছ থেকে বিয়ের বিষয়টি বহুদিন লুকিয়ে রেখেছিলেন দিব্যা ভারতী। বিবাহিত দিব্যা মা বাবার সঙ্গেই থাকছিলেন, মাঝে মাঝে স্বামীর সঙ্গে দেখা করতেন, ফলে বাবাও টের পাননি যে তাদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। দিব্যা ভারতী মারা যাওয়ার কয়েক মাস আগে দীপাবলির দিনে তাদের বাড়িতে আসেন সাজিদ নারিবালওয়ালা। বাড়িতে গিয়ে বিয়ের কথা ফাঁস করেন সাজিদ। বাবা জানতে পারেন বিয়ে সেরে ফেলেছেন তাদের অভিনেত্রী মেয়ে দিব্যা ভারতী। যখন বিয়ে করেন দিব্যা ভারতী ততক্ষণে প্রায় 20খানা ছবিতে সাইন করেছিলেন দিব্যা, যার মধ্যে ছিল বেশ কিছু হিন্দি ছবি, কিছু দক্ষিণ ভারতীয় ছবি। আর বিয়ের পরে প্রথম ছবি ছিল লরেন্স ডিসুজার দিল কা ক্যা কসুর। কিন্তু এই ছবির গানগুলি হিট হলেও ছবিটি খুব খারাপভাবে ফ্লপ করেছিল। আর এই ছবির পূর্বে দিব্যা ভারতী যে ছবিগুলিতে অভিনয় করেছিলেন যেখানে তার ক্যারেক্টারের খুব বেশি গুরুত্ব ছিল না, সেখানে তার সৌন্দর্যের উপর ভিত্তি করে কয়েকটি গান বা অল্প কিছু সিনে অভিনয় হতো। কিন্তু দিল কা ক্যা কসুর এই ছবিটি ছিল একটু ভিন্ন লেভেলের, যেখানে ছবিটির গল্পই তৈরি হয়েছিল দিব্যা ভারতীর চরিত্রকে কেন্দ্র করে, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি সফলতা পায়নি। আর এই ঘটনায় দিব্যার মনে একটা অপরাধবোধ গ্রাস করেছিল, কারণ তিনি মনে মনে চিন্তা করেন যেহেতু ছবিটির গল্প তাকে কেন্দ্র করেই, তাই হয়তো দর্শক মহল পছন্দ করেননি, তাই হয়তো ছবিটি ফ্লপ হয়েছে। ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে থাকেন দিব্যা ভারতী, কিন্তু এত সহজেও হাল ছাড়ার পাত্রী দিব্যা ভারতী নন। একটি সাক্ষাৎকারে দিব্যা জানান, আমি এত সহজে হেরে যাব না, আমি নিজেকে প্রমাণ করব, আরও ভালোভাবে অভিনয় শিখব এবং অভিনয় দিয়ে প্রমাণ করব যে একজন শিল্পীর আসল পরিচয় তার প্রতিভার মধ্যেই লুকিয়ে থাকে। খুবই পজিটিভ মাইন্ডের মানুষ ছিলেন দিব্যা ভারতী, খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। দিব্যা বলতেন, আমি একদিন সফল হবই, একদিন সবার উপরে পৌঁছাবই, কিন্তু তার জন্য আমি কারো সাহায্য চাই না, নিজের উপর আমার ভরসা আছে, নিজের পায়ে একদিন আমি দাঁড়াবই। আর সেটাই হয়েছিল দিব্যা ভারতীর জীবনে। যে স্টারডম, যে খ্যাতি তিনি অর্জন করেছিলেন, তার জন্য যে ছবিটি সব থেকে বেশি বড় ভূমিকা নিয়েছিল সেটি ছিল দিওয়ানা। तूने पहली नजर में सनम मेरे दिल को चुरा। আর এই ছবির জন্য দিব্যা ভারতী পান বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর এই ছবিতে অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে দিব্যা ভারতী বলিউডের তথাকথিত নায়িকাদের স্টিরিওটাইপ অভিনয়ের পর্দা ভেঙে বেরিয়ে আসেন। তিনি জন্মদান একটা নতুন অধ্যায়ের। দিব্যার জীবনের সব থেকে সফলতম ছবির কথা বলতে গেলে বলতে হয় দিওয়ানাই ছিল তার জীবনের সফলতম ছবি। আর এই ছবি থেকেই তার স্টারডম, খ্যাতি, নাম, যশ এবং দিব্যা ভারতীর সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন। দিওয়ানা ছবিটি রিলিজ হয়েছিল 1992 সালে, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান, ঋষি কাপুর তার সঙ্গে অভিনয় করেছিলেন।
দিবানা ছবিটি ছিল শাহরুখ খানের জীবনের প্রথম হিন্দি ছবি, কিন্তু এই ছবিতে শাহরুখ খানের থেকে বেশি রোল দেখা যায় দিব্যা ভারতীর, আর এই ছবিটি দারুণ সফলতা পায়। ছবির পাশাপাশি দিব্যা ভারতীর জনপ্রিয়তাও হয় আকাশ ছোঁয়া। বলিউড তথা সারা বিশ্বে লোক মুখে আলোচিত হতে থাকে দিবানা ছবিটি। ভারতবর্ষের প্রতিটি কোণে তখন বাজতে থাকে দিবানা ছবির সেই জনপ্রিয় হিট গানগুলি। कुछ भूल गए कुछ याद দিবানা ছবিটি সফল হওয়ার পর ওই বছরে দিব্যা ভারতী আরও একটি ছবিতে কাজ করেন শাহরুখ খানের সঙ্গে। ছবিটির নাম ছিল দিল আসনা হে, আর এই ছবিটি তৈরি হয়েছিল হেমা মালিনী ক্রিয়েশন নামক ব্যানারে। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি তৈরি হলেও তেমনভাবে সফলতা পায়নি, মুখ থুবড়ে পড়ে ছবিটি। যদিও ছবিটিতে জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, ডিম্পল কাবাডিয়া, অমৃতা সিং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। মূল চরিত্র ছিল দিব্যা ভারতীর। ছবিটির ডিরেক্টর ছিলেন হেমা মালিনী, কিন্তু ছবিটি বক্স অফিসে একদম সফলতা পায়নি। আর পরবর্তীতে শাহরুখ খান একটা সাক্ষাৎকারে বলেছিলেন ছবিটি ফ্লপ হওয়ার কারণ হলো হেমা মালিনী একজন ভালো পরিচালক ছিলেন না। আর 1992 সালে দিব্যা ভারতী আরও 4টি ছবিতে কাজ করেন, যার মধ্যে একটি ছবির নাম ছিল জান সে প্যারা, যেখানে দিব্যা ভারতী জুটি বাঁধেন গোবিন্দার সাথে। এরপর আসে গীত ছবিটি, কিন্তু এই ছবিটি সুপার ফ্লপ হয়। কিন্তু ছবিটি অসফলতার জন্য ছবির প্রডিউসার নীলিমা দিব্যা ভারতীকে দোষারোপ করেছিলেন। তিনি বলেছিলেন দিব্যা নাকি ঠিকমতো টাইমে শুটিংয়ে আসেন না। কিন্তু দিব্যা ভারতী নীলিমার সম্পর্কে বলেছিলেন যে তিনি আমার ফিস কম করতে বলেছিলেন, কিন্তু আমি তো সেই ছবিতে আমার 100% দিয়েই কাজ করেছিলাম। যে ছবির গল্প ভালো নয় সেই ছবি কি করে সফল হতে পারে? দিব্যা ভারতীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, যদি আপনার নাম সিনেমা জগতের কারোর সাথে জড়িয়ে দেওয়া হয় আপনি সেই সম্পর্কে কি বলবেন? তখন দিব্যা ভারতী সাবলীলভাবে উত্তর দিয়েছিলেন, সিনেমা জগতের ইতিহাসই আছে, যদি কোনো নায়ক বা নায়িকা সফল হন তখন কারো না কারোর সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়াই হয়। আর যদি জীবনে সফলতা চাও তাহলে এইসব পিছুটানকে এড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। 1992 সালে দিব্যা ভারতীর পরবর্তী ছবি ছিল দুশ্মন জামানা, আর এই ছবিতে দিব্যা ভারতী জুটি বাঁধেন আরমান কোহলির সঙ্গে। কিন্তু এই ছবিটি আসতে না আসতেই দিব্যার জীবনে সমস্যার এক নতুন পাহাড় এসে দাঁড়ায়। দিব্যার নাম আরমান কোহলির সাথে জড়িয়ে বিভিন্ন লেখালেখি শুরু হয়ে যায়। এসব ব্যাপারে দিব্যাও প্রচণ্ড অস্বস্তিতে পড়েন। দিব্যা মিডিয়ার সামনে এসে বলেন, আরমান কোহলি আমার থেকে বয়সে অনেকটা বড়, কি করে আমি তার সাথে অ্যাফেয়ার করতে পারি? এসব ভুলভাল কথা যেগুলো আপনারা রটাচ্ছেন। कम प्यारा भीगा भीगा मन में এতটা কম বয়সে অতি অল্প সময়ে দিব্যা ভারতী যখন বলিউড তথা প্রতিটা সিনেমা প্রেমীর হৃদয় জয় করেন, আর তারই মধ্যে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা। দিনটি ছিল 5ই এপ্রিল 1993 সাল। 5 তলা থেকে পড়ে গিয়ে প্রয়াত হন দিব্যা ভারতী। যখন সবাই টের পায় তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি 19 বছরের দিব্যা ভারতীকে। कहीं मुझे प्यार हुआ तो नहीं है। মারা যাওয়ার আগে দিব্যা ভারতী একসঙ্গে 10টি ছবিতে সাইন করেছিলেন। ওই 10টি ছবির কিছু ছবিতে 70%, কিছু ছবিতে 30% কাজ শেষ করে ফেলেছিলেন দিব্যা। কিছু বিগ বাজেটের ছবিও ছিল এতে, কিন্তু এসব ছবির কাজ অসম্পূর্ণ অবস্থাতেই মৃত্যু হয় দিব্যার। মাথায় হাত পড়ে যায় পরিচালক প্রযোজকদের। 10টি ছবির জন্য রাতারাতি নায়িকা খোঁজা শুরু হয় তাদের। এর মধ্যে বেশ কিছু ছবিতে দিব্যার বদলে অন্য অভিনেত্রীদের নিয়ে কাজ শুরু হয়। একাধিক ছবির কাজও বন্ধ হয়ে যায়। দিব্যার ফেলে আসা ছবিতে অভিনয় করে অনেকেই রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান। दिल हो के जुदा तुझसे रह पाता नहीं है। এই ভিডিওর মাধ্যমে দিব্যার আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত দিব্যা প্রসঙ্গে। कहीं